জীবন আর জীবিকা নিয়ে টিকে থাকার লড়াইয়ে বিদায় নিচ্ছে 2020 সাল। বর্ষবরণে উদযাপন সীমিত। বছরের শেষ দিন বিশ্বে করোনার রেকর্ড প্রায় 15,000 মৃত্যু। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বই বিতরণ। গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বিশ্বসেরা উপাদান ব্যবহার করায় পদ্মা সেতু টিকে থাকবে 100 বছরেরও বেশি আশা কর্তৃপক্ষের। আন্তর্জাতিক মান নিশ্চিতে কাজ করছে পরামর্শক প্যানেল। এবং নিরাপত্তা হুমকি মোকাবিলায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসছে নতুন প্রযুক্তি। যাত্রী আসার আগে ইমিগ্রেশনে চলে আসবে সব তথ্য, কমবে অপরাধ। সময় সংবাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। করোনা বিরুদ্ধে একদিকে টিকা প্রয়োগে আসার আলো, অন্যদিকে ভাইরাসের নতুন ধরন মানব সভ্যতাকে চোখ রাঙাচ্ছে। এমনই দোলাচলে শেষ হচ্ছে 2020 সাল। বিস্ময় বিষে কেমন ছিলেন সাধারণ মানুষ, তারই খোঁজ নেয়ার চেষ্টা করেছেন তরিকুল ইসলাম সৌরভ। অন্তর্দগ্ধ এক স্তব্ধতা, ঘড়ির কাঁটার শব্দ ছাড়া যেন কিছুই নেই। সময়কে কুরে কুরে খাচ্ছে অদৃশ্য এক শত্রু। এখন নিজের ছায়ার সাথেই কেবল কথা বলা যায়। শক্ত মুঠিতে যিনি ধরে রেখেছেন জীবনের হাল, তিনি রংপুরের মাজেদ। জীবনের কত রঙই তো দেখা হলো তার। এবার দেখেছেন 2020। 71-এর পরে সবচেয়ে খারাপ সময় কাটাইলাম 2020। কষ্টের মধ্যেই তো ছিলাম, রাস্তায় আসছি, কামাই ছিল না, ভাড়া ছিল না, যাই কিছু হয়েছে কোনো রকম নিয়ে কোনোভাবে একটু চলছে। এখনো সকলের সম্মুখ শঙ্কিত হাঁটা চলা। তবে জীবনের ফেরে কঠোর কঠিন ইস্পাতকে যারা বসে আনেন 2020, তাদের জন্য কতটা বিষাদের হলো। তাদের হাড়িতে ভাতের খবর রেখেছে কি কেউ? আয় রোজগার নাই, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, সব দিক দিয়ে মানে কঠিন গেছে। এবারের গল্পটা নদীর পাড়ের মহসিন মিয়ার। ছোট্ট এই নৌকা জীবনের বড় অবলম্বন। এপার ওপার করতে করতেই দিন গেল, সুদিন আর আসলো না। গেছে যেদিন একেবারেই তা এখনো যায়নি। যারা নৌকা মাঝি তাদের তো আরো বেশি খারাপ গেছে। তারা ঠিক মতো নৌকা চালাতে পারতেছে না। আপনার লোকজন নাই, লোকজন না পারার পর করলে তো মনে করেন তারা কেমনে চলবো, আমরা কেমনে চলুন। এবার বলবো মজনুর কথা। কেমন ছিল তার 2020? ক্লান্ত, চূর্ণ বিচূর্ণ, ভগ্ন হৃদয়ে চায়ের কাপে এখনো খুঁজে ফিরেন নিজের ভবিষ্যৎ। সবকিছু মিলিয়ে 2020 সালটা বেশি ভালো কাটে না, এটা খারাপ সময়ের মধ্যে দিয়ে কেটে গেছে। যে করোনা আমাদের এটা কিচ্ছু না। এখন যদি মনে করেন আমরা আগামীতে আমরা টিকা টুকা পাই, এগুলো যদি দিয়ে রাখি, তাহলে করোনা মানুষকে তেমন একটা বেশি কোনো ক্ষয়ক্ষতি করতে পারবো না। দম বন্ধ করা শূন্যতার বছর 2020। এবছর প্রমাণ হলো মৃত্যু কাতর ভঙ্গুর মৃৎপাত্র সবাই। 2020 সাল যেন সব হারানো আর শিক্ষা নেয়ার বছর। ফিনিক্স পাখির মতো ভস্য থেকে জেগে ওঠে মানুষ। সংকট আছে, ভয় আছে, আতঙ্ক আছে, আর প্রবলভাবে আছে অদম্য মানুষের এগিয়ে যাওয়ার দীপ্ত শপথ। ভালো থাকুক বাঙালি, ভালো থাকুক মানব জাতি। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। বছরের শেষ দিন বিশ্বে করোনার রেকর্ড প্রায় 15,000 মানুষ মারা গেছেন। একদিনে শনাক্ত হয়েছেন 7,17,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে 24 ঘন্টায় প্রায় 4,000 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। ব্রাজিলে প্রায় 1300 জন, আর যুক্তরাজ্যে সংখ্যা প্রায় 1000। সংক্রমণ আর মৃতের হার আবারও বাড়তে শুরু করেছে ইতালি, জার্মানি, মেক্সিকো সহ অনেক দেশেই। সারা বিশ্বে এখন পর্যন্ত প্রায় 8,30,00,000 মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণ হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন 5,88,00,000-এর বেশি। বর্তমানে করোনা রোগীর সংখ্যা 2,23,82,000, আর এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 18,11,000-এর বেশি মানুষের। এদিকে কোভিড পরিস্থিতির কারণে বিশ্বব্যাপী নেই তেমন কোনো জাঁকজমক আয়োজন। ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও এবার বর্ষবরণ উপলক্ষে নেই বর্ণিল আয়োজন। থাকছে স্বাস্থ্যবিধি মেনে চলার কড়াকড়ি। স্পেন প্রতিনিধি সাইফুর আমিনের তথ্য ও ছবিটা রিপোর্ট। বৈশ্বিক করোনা মহামারীর বিরূপ প্রভাবে 2020 সাল জুড়েই
সারা বিশ্বের মানুষের মধ্যে ছিল আতঙ্ক, ভয় আর অস্থিরতা। অর্থনৈতিক মন্দায় বেকারত্বের হার বেড়ে যাওয়ায় বিশেষ করে স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অনেকটাই দুর্দিনের মধ্যে জীবনযাপন করছেন। খ্রিস্টীয় নববর্ষকে ঘিরে অন্যান্য বছর যেমন মানুষের মধ্যে আনন্দ, উৎসব, উদ্দীপনা দেখা যায়, এবার তার কিছুই নেই। করোনা মহামারীর কারণে এবছর আমাদের নববর্ষের আনন্দ নেই। 2020 সাল আমাদের মাঝখান থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কারো ফ্যামিলি, বাবা মা, ভাই বোন এবং ব্যবসা, পুরো পৃথিবীর সমৃদ্ধি ধ্বংস করে দিয়েছে। 2020 সালটা ছিল সবার কাছে দুঃস্বপ্নের মতো। করোনার মহামারী এবং অর্থনৈতিক সংকট সব মিলিয়ে পুরো বিশ্ব ছিল স্তব্ধ। এই বছর এই পিরিয়ডটা আমাদের আনন্দের নয়, দুঃখের। অনেকের মা বাবা হারিয়েছেন, অনেকের আত্মীয়স্বজন হারিয়েছেন। বিগত বছরগুলোতে মাদ্রিদে নববর্ষকে বরণ করার জন্য লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এবার স্বাস্থ্যবিধি মেনে চলার কারণে সেখানে লোকজন একেবারেই নেই। তারপরও সবাই যার যার মতো নতুন বছরকে বরণ করার প্রস্তুতি নিচ্ছেন। আমরা এই বছরটা কোভিডের কারণে অনেক কষ্টে কাটিয়েছি। আশা করব আমাদের নিউ ইয়ারের যে নতুন বছর আসতেছে আমরা যেন এই কোভিডটা কাটিয়ে সুন্দর করে আবার চলতে পারি। আশা করি আমরা 2021 সাল করোনা মহামারী বিদায় নেবে এবং আমরা সবাই শান্তি এবং সমৃদ্ধির দিকে এগিয়ে। প্রবাসী সহ স্থানীয়রা আশায় বুক বেঁধেছেন নতুন বছর যেন সবার জন্য বয়ে আনে অনাবিল আনন্দ। সময় সংবাদ, স্পেন। নিরাপত্তা হুমকি মোকাবিলায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থায় ব্যবহার করা হবে নতুন প্রযুক্তি। এর ফলে যাত্রী আসার আগেই প্রায় সব তথ্য চলে আসবে ইমিগ্রেশনে। এই প্রযুক্তি সন্ত্রাসীদের প্রবেশ ঠেকানোর পাশাপাশি রাজস্ব ফাঁকি ও চোরাচালান রোধেও সহায়তা করবে বলে মত বিশেষজ্ঞদের। তাছাড়া করোনা ভাইরাসের মতো মহামারী নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণেও ভূমিকা রাখবে। বিস্তারিত জানাচ্ছেন হাজারে শিউলি। সন্ত্রাসী তৎপরতার ধরন পরিবর্তনকে মোকাবিলা করতে রাষ্ট্রীয় নিরাপত্তা সুরক্ষায় বদলে যাচ্ছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনা। তাই সদস্য দেশগুলোর স্বার্থেই যাত্রীদের আগাম তথ্য সংরক্ষণে 2018 সালে এপিআইএস সিস্টেম বাধ্যতামূলক করে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা আইকাও। এই ব্যবস্থায় যাত্রী আসার আগেই তার সব তথ্য চলে আসবে ইমিগ্রেশনে। এতে খুব দ্রুত সম্পন্ন হবে ইমিগ্রেশন চেকিং। এছাড়া সন্ত্রাসী তৎপরতা বা চোরাচালানের সঙ্গে যুক্ত যে কোনো অপরাধীকে শনাক্তের পাশাপাশি বন্ধ করা যাবে প্রবেশ। রাজস্ব ফাঁকি রোধেও কার্যকর পদক্ষেপ নিতে পারবে কাস্টমস হাউস। কোনো প্যাসেঞ্জার যদি ইভেন টিকিট করে, সেখানে এখানে আমাদের দেশের যে ইমিগ্রেশন অথরিটি আছে তারা তখনই জানতে পারবে যে এইরকম মিস্টার এক্স উনি বাংলাদেশে আসার জন্য টিকিট করেছে বা হি ইজ প্ল্যানিং। এবং সে যদি বোর্ডিং পাস স্ক্যান করে, সে যদি আমাদের দেশের জন্য কাঙ্ক্ষিত না হয়, ওইখানে তার বোর্ডিং পাসটা গ্রহণযোগ্য হবে না। সো সে এখানে আমাদের দেশ পর্যন্ত আসতে পারবে না। কয়েক মাসের মধ্যেই আমরা প্রকিউরমেন্ট প্রসেসে চলে যেতে পারবো অ্যাডভান্স প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম নিয়ে। যাত্রী হয়রানি বন্ধের পাশাপাশি এই সিস্টেম করোনা ভাইরাসের মতো মহামারী নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থাকে সহায়তা করবে বলে মনে করেন এই বিশ্লেষক। কোভিড-19টা দ্রুত ছড়ানোর কারণটা হচ্ছে প্যাসেঞ্জার্স মুভমেন্ট কেউ কন্ট্রোল করতে পারেনি, অনেক দেশ সেই জন্য হয়ে গেছে। তাহলে আমরা যদি অ্যাডভান্স পেয়ে যাই, তাহলে আমাদের এখানকার যারা ইমিগ্রেশন আছে ওদের জন্য সুবিধা হবে জানতে যে এই প্যাসেঞ্জারটা আছে ওকে কোয়ারেন্টাইনে নিতে হবে। পর্যটন বোর্ড ও এয়ারলাইন্স থেকে শুরু করে বিভিন্ন সংস্থায় এপিআইএস সিস্টেমের তথ্য কাজে লাগাতে পারবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে। বিশ্বের 60টির মতো দেশে এই ব্যবস্থা চালু রয়েছে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর নির্মাণ কাজে ব্যবহার হচ্ছে বিশ্ব সেরা উপাদান। ব্যবহারের আগে নিশ্চিত করা হচ্ছে আন্তর্জাতিক মান। পরামর্শক প্যানেলের অনুমোদন ছাড়া প্রকল্পের কাজে কোনো উপাদান ব্যবহার করতে পারছেন না ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে সেতুর কার্যকাল 100 বছর ধরা হলেও তার চেয়ে বেশি মেয়াদে এটি টিকে থাকবে বলে আশা করা হচ্ছে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। মাওয়ার কুমারভোগ ইয়ার্ডের বিশালত্ব এবং এখানকার কর্মযোগ্য দেখলে যে কেউ টের পাবেন বিশ্বের অন্যতম সেরা নির্মাণ কাজ চলছে এখানে। পদ্মা সেতুর কাজে যে উপাদানগুলো ব্যবহার হচ্ছে সেগুলোকে উপযোগী করে তুলতে কাজ করা হয় বিশাল এই এলাকা জুড়ে। সেতুর পিলার তৈরিতে যে স্টিলের টুকরো ব্যবহার হয়েছে তার সবগুলো এসেছে চীন থেকে। একইভাবে 150 মিটার দৈর্ঘ্যের স্প্যান জোড়া দেওয়ার কাজ দেশে হলেও এর কাঠামোর স্টিলের টুকরোগুলো এসেছে চীন থেকে। সংযোগ সড়ক থেকে শুরু করে সেতু নির্মাণ কাজে যে পাথর ব্যবহার হয়েছে তা আনা হয়েছে ভিয়েতনাম, দুবাই, ভারত ও ওমান থেকে। তবে সেতুর বড় একটি অংশ জুড়ে ব্যবহার হচ্ছে বাংলাদেশের উপাদানও। প্রকল্পের পিলার, ভায়াডাক্ট, সংযোগ সড়ক সহ প্রতিটি কাজে যত রড ব্যবহার হচ্ছে তার শতভাগই দেশীয়। বেশিরভাগ সিমেন্টই ব্যবহার করা হচ্ছে বাংলাদেশি কোম্পানির। সবচেয়ে লংগেস্ট পাইল ড্রাইভ 120 থেকে 128 মিটার পর্যন্ত মাটির গভীরে গিয়েছে। এটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড।
আরেকটি বিশ্ব রেকর্ড হইল যে স্প্যানগুলা 32 বা 33 টন ওজনের, সেগুলা যে বিয়ারিংয়ের উপরে বসানো হয়, আমাদের এটা কিন্তু একটা বিশ্বে সর্বোচ্চ 10,500 টন, এটাও কিন্তু একটা বিশ্ব রেকর্ড। রেলওয়ে স্ট্রিঞ্জারগুলো আনা হচ্ছে লুক্সেমবার্গ থেকে। নিজেদের অর্থে নির্মিত দেশের সর্ববৃহৎ এই প্রকল্প দেশীয় নির্মাণ শিল্পে খুলেছে সম্ভাবনার নতুন দুয়ার। বৃহৎ এই প্রকল্পে মালামাল যোগান দিতে সক্ষমতা অর্জনকারী বাংলাদেশ আত্মবিশ্বাসী হয়ে উঠছে আগামী দিনে আরও বড় প্রকল্প হাতে নেয়ার। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। করোনার কারণে প্রতি বছরের মতো ঘটা করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া না গেলেও এবারও বছরের একই সময় উদ্বোধন হচ্ছে নতুন বই বিতরণ কর্মসূচির। এই মুহূর্তে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আছেন রিপোর্টার দেবাশিস রায়। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দেবাশিস। কাজল, আপনি জানেন যে প্রতি বছরই আসলে বই উৎসব করে অর্থাৎ ঘটা করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে সরকারের তরফ থেকে যে বই দেয়া হয়, এই বই দেওয়ার কার্যক্রম কিন্তু এবার কোভিড পরিস্থিতির কারণে একটা ব্যতিক্রমীভাবে হচ্ছে। অর্থাৎ এর আগের বার আসলে গণভবনে এই আনুষ্ঠানিকতাটি হলেও এবার কিন্তু আসলে সেটি এখানে গণভবনে করার সুযোগ নেই, যার কারণে এইবারের অন্যান্য অনুষ্ঠানের মতো কিন্তু এই অনুষ্ঠানও এবার ভার্চুয়াল মাধ্যমেই অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে আসলে বিআইসিসি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এখানে যেটি লক্ষ্য করা যাচ্ছে সেটি হচ্ছে যে এখানে যেহেতু ভার্চুয়াল মাধ্যমেই এই পুরো আয়োজনটি হবে, সেই কারণেই কিন্তু পুরো প্রক্রিয়াটি একবার ঝালিয়ে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এবারের যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের যে মূল আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠিত হবে এবং এখানে বেলা 10:30টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হবেন এবং সংযুক্ত হওয়ার পরে তিনি, আমরা যতটুকু জানতে পেরেছি, যে এবার খুব অল্প সংখ্যক শিক্ষার্থী অর্থাৎ মাধ্যমিক এবং প্রাথমিক স্তরের মোট 23 জন শিক্ষার্থীর হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বই তুলে দেওয়া হবে। এবং বিআইসিসি সম্মেলন কেন্দ্রে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে এখানে এরই মধ্যে শিক্ষার্থীরা, বিশেষ করে খুব স্বাস্থ্যসম্মতভাবেই বলা চলে যে অভিভাবকরা, সব মিলিয়ে প্রায় 200 থেকে 250 হয়তো বা হবে, সব মিলিয়ে অভিভাবক এবং শিক্ষার্থী এখানে সমবেত হয়েছেন নতুন বই নেওয়ার জন্য। এবারের যে নতুন বই গ্রহণের প্রক্রিয়া সেটিও কিন্তু বেশ পরিবর্তন হয়েছে। অর্থাৎ এর আগে ঘটা করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বই বিতরণের যে রীতি ছিল বা রেওয়াজ ছিল সেটি কিন্তু আসলে এবার থাকছে না, কেননা কোভিড পরিস্থিতির কারণে সংক্রমণ যে ঝুঁকি আছে সেই সংক্রমণ ঝুঁকি এড়ানোর কারণে কিন্তু এবার বইগুলো আনুষ্ঠানিকভাবে হয়তো বা ঘটা করে দেওয়া হবে না, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এই বইগুলো 6ষ্ঠ থেকে 9ম শ্রেণী পর্যন্ত এই বইগুলো বিতরণ করা হবে 3টি দিনে। অর্থাৎ এক শ্রেণীর বই দেওয়া হবে 3 দিন, সব মিলিয়ে কিন্তু টানা 12 দিন এই বই বিতরণ কার্যক্রম চলবে কাল থেকে। এবং সব মিলিয়ে আমরা যতটুকু জানতে পেরেছি যে এবছর প্রায় 4 কোটি শিক্ষার্থীর জন্য 35 কোটিরও বেশি বই ছাপানো হয়েছে। সব আনুষ্ঠানিকতা এখানে প্রায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে, আর অল্প কিছুক্ষণ পরে মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা তখন আপনাদের জানিয়ে দেব এখানকার সবশেষ খবর। বই উৎসব কর্মসূচির সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী দেবাশিস রায়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। জীবন আর জীবিকা নিয়ে টিকে থাকার লড়াইয়ে বিদায় নিচ্ছে 2020 সাল। বর্ষবরণে উদযাপন সীমিত। বছরের শেষ দিন, বিশ্বে করোনার রেকর্ড প্রায় 15,000 মৃত্যু। আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বই বিতরণ। গণভবন থেকে ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন সময়ে।